হ্যালো টিচার্স, আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে, যেটি হচ্ছে অলংকার। আপনারা জানেন যে এই টপিকটি আমাদের সিটেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই টপিক থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন অলরেডি এসেছে। তো আজকে আমরা এই টপিকটি সহজ ভাষায় আলোচনা করার চেষ্টা করব, যাতে করে এই টপিক থেকে আপনাদের পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন, আপনারা যাতে সহজ করে সমাধান করে দিতে পারেন। ঠিক আছে, তাহলে চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো দেখুন, অলংকার মানে কি? অলংকার মানে হলো সাজানো, অর্থাৎ আমরা যে কোনো জিনিসকে যে সাজাই সেই সাজানোকেই আমরা অলংকার বলি। যেমন বিয়ে বাড়িতে মেয়েরা যেমন হাতে চুড়ি পরে, গলায় হার পরে সাজে, তেমনি আমাদের কথাবার্তা বা লেখকেও যদি কোনো মিষ্টি ঢঙ্গে তার কথাবার্তা সাজিয়ে বলেন, তাহলে সেই কথাটা শুনতে বা পড়তে খুব ভালো লাগে। এই সাজানোর নামই হলো অলংকার। অর্থাৎ মহিলারা নিজেদেরকে সাজানোর জন্য বা নিজেদেরকে আরো সুন্দর দেখানোর জন্য বিভিন্ন ধরনের অলংকার পরিধান করেন, গলায় হোক, হাতে হোক বা পায়ে হোক। একইভাবে আমরা যে ভাষা বলি বা কবিরা সাহিত্যিকরা কবিতা লিখেন, সাহিত্য লিখেন, এই কথাগুলার মধ্যেও বিভিন্ন ধরনের অলংকার দিয়ে দিতে পারেন, অর্থাৎ এই কথাগুলার মধ্যে আরো সৌন্দর্য আনতে পারেন। কথার ডং গুলা যেগুলো রয়েছে, কথার ভঙ্গি যেগুলো রয়েছে, এগুলোর পরিবর্তন করবেন এবং নর্মাল যে কথা থাকবে সেই কথাকে আরো একটু সাজিয়ে তুলবেন। সেই সাজানোকেই আমরা অলংকার বলি। যেমন আমরা বলতে পারি যে কবিরা যখন কবিতা লিখেন, তখন কবিতার যে লাইনগুলা থাকে সেই লাইনগুলার একে অন্যের সাথে যে শব্দের মিল থাকে, অর্থের মিল থাকে, সেইগুলা থাকার কারণে আমাদের পড়তে ভালো লাগে, শুনতে আরো মজা লাগে। সেই যে ডং, সেই যে সাজানো যেটা রয়েছে, সেটিকেই আমরা অলংকার বলি। অর্থাৎ আমরা সহজ ভাষায় বলতে পারি যে অলংকার মানে হলো আমাদের কথাগুলিকে আরেকটু সাজিয়ে বলা। তো এই সাজিয়ে বলার আসল উদ্দেশ্য কি? যখন পাঠকারী পাঠ করবে তখন যাতে সে পাঠ করার ক্ষেত্রে আনন্দ পায়, মজা পায়, এবং যখন শ্রবণকারী যখন কথাগুলা শুনবে তখন তার শুনতেও যেন ভালো লাগে। সেজন্যই আমরা শুধু অলংকার লাগাই। যেভাবে মহিলারা তাদের নিজেকে সুন্দর দেখানোর জন্য বিভিন্ন ধরনের অলংকার লাগায়, একইভাবে আমাদের কথাবার্তাগুলোর মধ্যেও বিভিন্ন ধরনের অলংকার আমরা লাগাই, যাতে করে আমাদের কথাগুলো আরেকটু মিষ্টি হয়, যাতে শ্রুতি মধুর্যতা আরো বাড়ে। সেই জন্যই আমরা অলংকার ব্যবহার করি। তো এই যে আমাদের কথাগুলাকে সুন্দর বানানোর জন্য, পরিষ্কার করার জন্য, বা শ্রোতারা শুনতে যাতে মজা পায় এমন ধরনের করার জন্য আমরা যেগুলা জিনিস ব্যবহার করে থাকি সেইগুলাকেই আমরা অলংকার বলি। ঠিক আছে, যেমন আমরা একটি বাক্য বলতে পারি যে চাচা চা চায়, চাচি চা দে। এখানে এই যে একটি বাক্য বললাম, এখানে চ অক্ষরটি বারবার এসেছে এবং বারবার আসার ফলে এই বাক্যের সুন্দরতা আরো বাড়িয়ে দিয়েছে। এই যে সুন্দর করার জন্য আমি একটি প্যাটার্ন তৈরি করলাম, ডঙ্গে সাজিয়ে বললাম, সেই সাজিয়ে বলার নামই হলো অলংকার। ঠিক আছে, তারপরে অলংকারের প্রকারভেদ। অলংকার সাধারণত দুই প্রকার: শব্দ অলংকার, অর্থ অলংকার। আসলে অলংকারের বিভিন্ন ধরনের প্রকার রয়েছে। তো এই প্রকারগুলো আপনারা একবার দেখে নিলেই মনে থেকে যাবে, কারণ এই অলংকারের নামগুলোর সাথেই তাদের কাজগুলোর মিল রয়েছে। ঠিক আছে, তাহলে দেখুন, শব্দ অলংকার। অলংকার মানে কি? সাজানো। শব্দ মানে কি? শব্দ। তো শব্দকে সাজানোকেই আমরা শব্দ অলংকার বলি। এবং অর্থ মানে হলো মিনিং, এবং অলংকার মানে সাজানো। অর্থ অলংকার মানে অর্থকে সাজানোকে আমরা অর্থ অলংকার বলি। তো আপনারা এই নামগুলার অর্থ শুধু বের করার চেষ্টা করবেন, তখন সংজ্ঞাটা আপনাদের মনে থেকে যাবে এবং পরীক্ষায় এই টপিক থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন আপনারা সহজেই সমাধান করে দিতে পারেন। ঠিক আছে, কারণ যদি আপনারা এই শব্দগুলার অর্থ না মনে রাখেন, তাহলে এগুলা মনে রাখা অনেকটা কষ্ট হয়ে যাবে, কারণ এগুলার অনেকটা প্রকার রয়েছে এবং প্রত্যেকটি প্রকারগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে। সুতরাং আমরা এই প্রত্যেকগুলি প্রকার দেখতে হবে। ঠিক আছে, শব্দ অলংকার মানে কি? শব্দ নিয়ে খেলা। এই যে বললাম যে শব্দ মানে হলো শব্দ, অলংকার মানে সাজানো, মানে শব্দ নিয়ে খেলা করা, অর্থাৎ শব্দকেই সাজানোকে আমরা বলি শব্দ অলংকার। এই অলংকারে শব্দগুলাকে নিয়ে খেলা করা হয়, মানে এখানে দরকার নেই যে কথার ভেতরে কি মানে আছে, দরকার হলো শব্দগুলা কেমন শোনাচ্ছে, যেমন একই অক্ষর বারবার আসছে কিনা, নাকি শব্দগুলো মিলিয়ে মিষ্টির ঝংকার তৈরি করছে কিনা। অর্থাৎ এখানে অর্থ দেখবেন না, শুধু কানে কেমন লাগে সেটা দেখ। যেমন পুকুর পাড়ে পাকা পেঁপে, এখানে প অক্ষরটা বারবার এসেছে, পড়তে মজা লাগে। তো এখানে আপনারা দেখুন, শব্দতে আসলে আমাদের এখানে সব কাজ দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে বাক্য যেটি রয়েছে এটির অর্থ কি রয়েছে সেটির দিকে আমাদের লক্ষ্য থাকবে না, বরং এখানে যে শব্দ রয়েছে সেই শব্দগুলাকে আমরা সাজাতে হবে। অর্থাৎ এখানে আমি প দিয়েছি, আবার প দিয়েছি, আবার প দিয়েছি, আবার প দিয়েছি, মানে শব্দগুলাকে আমি সাজাচ্ছি, এজন্য এগুলাকে আমরা শব্দ অলংকার বলি। এবং এগুলা পুকুর পাড়ে পাকা পেঁপে পড়তে অনেকটা মজা লাগছে, জমকার তৈরি হচ্ছে। ওই যে আগে বললাম যে আমাদের অক্ষরগুলা বারবার আসছে কিনা, শব্দগুলার মিষ্টি জমকার তৈরি করছে কিনা, আমরা পড়তে এখানে মজা লাগছে। পুকুর পাড়ে পাকা পেঁপে পড়তে একটা মজা লাগছে। তো এই কথাই বলা হচ্ছে যে শব্দের সৌন্দর্য আনার জন্য আমরা যে অলংকার ব্যবহার করে থাকি সেটাকে আমরা শব্দ অলংকার বলি। ঠিক আছে, তারপরে অর্থ অলংকার। অর্থ অলংকার মানে কি? অর্থ মানে হলো মিনিং এবং অলংকার মানে সাজানো, অর্থাৎ অর্থের দিয়ে খেলা। এই অলংকারে খেলা হয় কথার মানে বা ভাব নিয়ে। এখানে একটা কথা বলে আসল আরেকটা বোঝানো হয়, মানে শব্দের ভিতরে গভীর কোনো তুলনা বা ছবি লুকিয়ে থাকে। এক্সাম্পল দেখুন, কাউকে দেখে বললেন, ও বাপু তুমি তো চাঁদ। এখানে কিন্তু আকাশের চাঁদ বুঝাচ্ছে না, বুঝাচ্ছে ওর মুখখানা চাঁদের মতো সুন্দর। এর আগেটিতে আমরা দেখেছিলাম যে শব্দের যে
অক্ষর যেগুলা থাকবে বা বর্ণগুচ্ছ যেগুলো থাকবে বা শব্দ যেগুলো থাকবে সেগুলোর মিল থাকবে, অর্থাৎ শব্দের যে পড়ার যে সুন্দরতা রয়েছে সেগুলোর সাথে সম্পর্কিত, কিন্তু এখানে অর্থের সাথে সম্পর্কিত। এখানে চাঁদ, এই চাঁদ বলতে আসলে আকাশের চাঁদকে বোঝানো হচ্ছে না, বরং সুন্দর মুখখানাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ শব্দর মূল অর্থ একদিকে এবং ব্যবহারিক অর্থ অন্যদিকে। এই কথাই বলা হচ্ছে যে যেখানে আমরা অর্থের সাথে সম্পর্ক রেখে একটি বাক্যকে আমরা সাজাবো, সেই সাজানোকেই আমরা অর্থ অলংকার বলবো, যেহেতু অর্থের সাথে সম্পর্কিত। আবার বললেন ও মানুষ না সিংহ। তো এখানে সিংহ বলতে আসলে বন্য প্রাণীর কথা বোঝানো হয়নি, এখানে সিংহ বলতে সাহসী বোঝানো হয়েছে। তো এখানে অর্থের সাথে সম্পর্কিত, অর্থাৎ বাক্যটিকে আমরা একটু সাজালাম। কিভাবে সাজালাম? অর্থের দিক দিয়ে আমরা সাজালাম, সেজন্য সেটাকে বলা হয় অর্থ অলংকার। ঠিক আছে। শব্দ অলংকার আবার 5 প্রকার। প্রথমটি হলো অনুপ্রাস, তারপরে যমক, তারপরে শ্লেষ, তারপরে বক্রোক্তি, তারপরে পুনরুক্ত পাশ। তো এই যে প্রকার যেগুলো রয়েছে, এগুলারও নামের সাথে মিল রেখে বা কিছু ট্রিক্স ব্যবহার করে এগুলো আমরা শিখে নেব। ঠিক আছে। তো দেখুন, প্রথম প্রকারটি হলো অনুপ্রাস। অনু মানে হলো অনুকরণ। এই সবগুলা যেহেতু শব্দ অলংকারের প্রকার, সুতরাং এই সবগুলার উদ্দেশ্যই হলো যে শব্দগুলাকে আরেকটু সাজানো, শব্দগুলাকে আরেকটু সুন্দর করা। তো অনু মানে হলো অনুকরণ। তো অনুপ্রাস মানে হলো যেখানে একটি শব্দ বা একটি বর্ণ বা একটি বর্ণগুচ্ছ বারবার বাক্যে আসবে, তো সেটিকে আমরা অনুপ্রাস বলতে পারি। ধরুন আপনি যদি বারবার ম কোটা বলেন, মা মি মু, শুনতে যেমন একটি মিষ্টি ঝংকার লাগে, ঠিক তেমন এই অলংকারের কোনো একটা অক্ষর বা ধ্বনি ঘুরে ফিরে একইভাবে আসতে থাকে। আসলে এখানে মানে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এই যে একটু আগে দেখলাম আমরা শব্দ অলংকারে আমরা শব্দের দিকে লক্ষ্য রাখবো, এখানে অর্থের দিকে আমরা লক্ষ্য রাখি না। দরকার শুধু শুনতে কেমন লাগে, যেন মুখের ভিতরে একটা বাঁশি বাজছে, অর্থাৎ আমরা পড়তে যেন একটু সুন্দর লাগে, সৌন্দর্য যাতে ফুটে ওঠে। কিভাবে এটিকে আমরা চিনবো? যখন দেখবেন যে কোনো একটা অক্ষর যেমন ক, খ, গ, গ বারবার আসছে, সামনে আসুক, মাঝে আসুক বা শেষে আসুক, এমনি আমরা বুঝতে ফেলবো যে এটি অনুপ্রাস, অর্থাৎ অনু মানে অনুকরণ করা। তো এখানে যেহেতু একটি শব্দ বারবার আসছে বা একটি বর্ণগুচ্ছ বারবার আসছে বা একটি বর্ণ বারবার আসছে, তো এখানে আমরা বুঝতে পারবো অনু মানে অনুপ্রাস, অর্থাৎ সে অনুকরণ করে করেই আসছে। তো সেজন্য আমরা এটাকে অনুপ্রাস বলবো। এক্সাম্পল দেখুন, বৃষ্টি বাদল বিকেল বেলা। এখানে ব বর্ণটি বারবার এসেছে, ব ব ব ব এসে এই বাক্যটি একটু সুন্দর করেছে, অর্থাৎ এখানে আমরা শব্দকে সুন্দর বানিয়েছি। এখানে অর্থ কি উঠেছে সেটা আমরা লক্ষ্য রাখি না, শব্দগুলো সুন্দর হলেই হলো। ঠিক আছে। এবং অনুকরণ করেছে, ব এসেছে, তারপরে আবার ব, তারপরে আবার ব, তারপরে আবার ব, এই যে অনুকরণ করেছে, সেজন্য আমরা এটাকে বলি অনুপ্রাস। তারপরে আরেকটি এক্সাম্পল দেখুন, চাচা চা চায়। এখানে চ বর্ণটি বারবার এসেছে, চ, তারপরে চ, আবার চ, এখানে অনুকরণ করছে, সুতরাং সেটাকে আমরা অনুপ্রাস বলি। তারপরে তারপরে আরেকটি উদাহরণ দেখুন, পাকা পেঁপে পুকুর পাড়ে। এই যে প একবার আসলো, তারপরে আবার আসলো, তারপরে আবার আসলো, তারপরে আবার আসলো, এই যে অনুকরণ করে করে বারবার আসলো এবং এই বাক্যটি একটু সুন্দর করে দিয়ে গেল। সেটার অর্থ কি আসছে সেটা আমরা দেখবো না, বরং এই বাক্যটি সুন্দর হয়েছে, আমাদের পড়তে মজা লাগছে, উচ্চারণ করতে মজা লাগছে, শ্রোতারা শুনতে ভালো লাগছে, সেটি আমাদের মূল লক্ষ্য শব্দ অলংকারের ক্ষেত্রে। ঠিক আছে। তো এটি হলো অনুপ্রাস, যেহেতু অনুকরণ করে চলছে। তারপরে যমক। তো যমক মানে আমরা এটি মনে রাখবো, একটি ট্রিক ব্যবহার করব। যমক মানে চমক। তো চমক মানে কি? আমরা যেমন মনে করো বিজলির একটি লাইট যখন পড়ে, তখন হঠাৎ আসে হঠাৎ চলে যায়, হঠাৎ আসে হঠাৎ চলে যায়, অর্থাৎ চমক দিয়ে থাকে। সেই কথাই এখানে ব্যবহার করে দেব। এখানে খেলাটা হলো একটু ভিন্ন। একটা শব্দকে দেখতে হুবহু একই রকম বসানো হয়, কিন্তু সেই শব্দটা মানে দুই জায়গায় দুই রকম হয়ে যায়। যেমন ধরুন আপনার নাম যদি শোনা হয়, আবার আপনার গলার হারটাও শোনা হয়, এখানে শোনা শব্দটি একই, কিন্তু একটা মানে মানুষ, আরেকটা হলো ধাতু। তো আমরা যদি একসময় বলি যে সোনাটার চুরি হয়ে গেছে, তো এখানে আমরা সোনাটার চুরি হয়ে গেছে মানে কি? প্রথম সোনা হলো তার গলার হার এবং পরের সোনা হলো একজন ব্যক্তি, সোনাটার চুরি হয়ে গিয়েছে। তো এই যে একটি শব্দ বাক্যে দুবার বা তিনবার এসে ভিন্ন ভিন্ন অর্থ দিচ্ছে, চমক দেখাচ্ছে, তো সেটিকেই আমরা বলি যমক। ঠিক আছে। এক্সাম্পল দেখুন, বড় বড় লোকের কথা শুনতে ভালো। তো এখানে প্রথম বড়টি হলো শরীরে লম্বা চৌড়া, অর্থাৎ সাইজে বড়। আর দ্বিতীয় বড় মানে হচ্ছে সম্মানী বা বয়সে বড়। তার মানে কি? বড় বড় লোকের কথা শুনতে ভালো, তার মানে কি? প্রথমটি হলো বড় মানে এমনি বড়, এবং দ্বিতীয় বড়টি হলো গুণী জ্ঞানী মানুষ। তো বড় বড় লোকের কথা শুনতে ভালো, এখানে একটি শব্দ দুবার ব্যবহার হয়েছে, কিন্তু তার অর্থ আলাদা আলাদা রয়েছে। তো এটি হলো যমকের চমক, এটি আমরা মনে রাখবো। তারপরে আরেকটা এক্সাম্পল দেখো, পাকা পাকা মানুষ চেনা মুশকিল। এখানে প্রথম পাকা মানে হলো বয়সে বুড়া বা অভিজ্ঞ, এবং দ্বিতীয় পাকা মানে হলো চালাক বা কাজে দক্ষ। এখানে এই এক শব্দ দুবার এসেছে, বাট এই দুটার অর্থ কিন্তু আলাদা আলাদা। তো এটা হলো যমকের চমক। তারপরে আরেকটি এক্সাম্পল দেখে নিন, কাল যাব
কাল রাতে ফিরবো। এখানে প্রথম কাল মানে হলো আগামীকাল, এবং পরের কাল রাত মানে কি কালো রাত। তো কাল যাব এবং কালো রাতে ফিরবো, সেই কথাই বলা হয়েছে। প্রথম কাল হলো আগামীকাল এবং দ্বিতীয় কাল মানে হলো রাতের অন্ধকার, ঠিক আছে। তারপরে স্ল্যাশ। আচ্ছা, এখানে একটা আমরা ট্রিক ব্যবহার করব, যে স্ল্যাশ মানে হলো শেষ। তার মানে এখানে চমক শেষ হয়ে যায়, অর্থাৎ শেষ পর্যায়ের চমক ব্যবহার করা হয়। এর আগেটিতে আমরা দেখেছিলাম যে দুটি শব্দ আমরা একটি বাক্যেতে ব্যবহার করতাম এবং দুটির অর্থ আলাদা আলাদা থাকতো, কিন্তু এখানে একটি মাত্র শব্দ ব্যবহার করব, কিন্তু এই শব্দটির অর্থ কিন্তু আলাদা আলাদা থাকবে। তো এখানে চমকের যে চমক ছিল, সেই চমকের শেষ পর্যায়ের চমক এখানে ব্যবহার করা হয়। এটি আপনারা মনে রাখবেন, স্ল্যাশ মানে হলো শেষ, এটা আপনারা মনে রাখবেন, এটি একটি ট্রিক্স। দেখুন, জমকে তো একই শব্দ দুবার এসে মানে বদলাতো, কিন্তু এখানে একটা মাত্র শব্দ বা একটা মাত্র বাক্য এমন গুণী যে তার ভেতর থেকে একসঙ্গে দু তিন রকমের মানে বেরিয়ে আসে। মানে শব্দটা একজন চালাক মানুষ, যার মুখে এক কথা, বুকে আরেক কথা, আবার কাজে অন্য কথা, অর্থাৎ একটি যে শব্দ একটি বাক্যে ব্যবহার হবে এবং একটি শব্দের ভিন্ন ভিন্ন অর্থ থাকবে, সেই কথাই বলা হয়েছে যার মুখে এক কথা, বুকে আরেক কথা এবং কাজে অন্য কথা। পড়তে গিয়ে বুঝবেন, ওহ, এই কথাটার আবার এও একটা অর্থ আছে, আবার ও কথাটার ওই আরেকটা অর্থ আছে। তো এইভাবে আমরা মনে করতে পারি। এই খেলাটার নাম হলো স্ল্যাশ। এক্সাম্পল দেখুন, আমার সোনার মানুষটা হারিয়ে গেল। এখানে সোনার মানে কি? একদিকে সোনার মানে হলো দামি ধাতু, অন্যদিকে সোনার মানুষ হলো প্রিয় মানুষ, খুব আদরের মানুষ, যাকে সোনার মতোই মূল্যবান মনে করা হয়। এই যে একটি শব্দর ভিন্ন ভিন্ন অর্থ হয়ে গেল, একটি মাত্র সোনার শব্দটা একসঙ্গে দুই মানে দিয়ে গেল, একটা মানে হলো ধাতু, আরেকটা মানে হলো আদরের। আরেকটি এক্সাম্পল দেখুন, তোমার মুখ যে ফুল ফুটেছে। এখানে ফুল মানে কি সত্যি সত্যি গাছের ফুল? না, এখানে বোঝানো হচ্ছে তোমার মুখের হাসি ফুটেছে, কারণ হাসিকেও তো ফুলের মতো সুন্দর বলা যায়। মানে ফুল শব্দটা একবার দুই জায়গায় দুল খাচ্ছে, একটা মানে হলো গাছের ফুল, আরেকটা মানে হলো মিষ্টি হাসি। এই যে একটি শব্দ বাক্যে আমরা ব্যবহার করলাম, তো এই শব্দটির অর্থ কিন্তু ভিন্ন ভিন্ন থাকে। তো এটি হলো স্ল্যাশ। তারপরে বক্রোক্তি। বক্র মানে আমরা জানি, বক্র মানে হলো বাঁকা। বক্রোক্তি আর উক্তি মানে হলো কথা, অর্থাৎ বাঁকা কথা। আমরা অনেক সময় বলি না যে এই লোকটি খুবই ভালো, তার মানে খুবই খারাপ। এই যে আমি বললাম একটা এবং অর্থ উঠলো আরেকটা, এটা হলো বক্রোক্তি। তো নামের সাথে তো মিল রয়েছে। তো এগুলো নাম একবারে সহজ আপনাদের মনে রাখা, ঠিক আছে। আপনারা শুধু এই শব্দগুলোর অর্থ মনে রাখবেন, ঠিক আছে। এখানে খেলাটা সোজাসুজি না, একটু বাঁকা। মানে মুখে যা বলেছে সেটা কিন্তু আসলে সেই মানে না, আসলে উল্টেটা বোঝাতে চাইছে, কিন্তু কটাক্ষ করে, হাসি ঠাট্টা করে এই ধরনের সেন্টেন্স বা এই ধরনের বাক্য আমরা বলে থাকি। যেমন কাউকে দেখে যদি বলেন আপনি তো খুব কাজের মানুষ, অথচ লোকটা সারাদিন শুয়ে থাকে। এখানে যে আমরা বললাম আপনি খুব কাজের মানুষ, খুবই দরকারি মানুষ, কিন্তু আসলে লোকটা সারাদিন শুয়ে থাকে, আসলে কাজ করেই না। তার মানে উল্টোটা বোঝানোর জন্য আমি এই সেন্টেন্সটি ব্যবহার করেছি। তাহলে এখানে আসলে আপনি উল্টোটা বুঝালেন। এই বাক্যভাবের মজা করাই বা কিছু বুঝিয়ে দেওয়ার নামই হলো বক্রোক্তি। একটি এক্সাম্পল দেখুন, আহা, আজ তো খুব তাড়াতাড়ি উঠেছেন। ধরুন লোকটা সকালে 11টায় উঠেছে আর আপনি তাকে সকাল 7টায় দেখতে এসেছিলেন। তখন আপনি এই কথাটা বললেন যে মানে আসলে আপনি বুঝাতে চাইছেন যে এত দেরি করে উঠেছেন। কিন্তু আপনি বলতেছেন যে আহা, আজ খুব তাড়াতাড়ি উঠেছেন। ঠিক আছে? তো এটি হলো বক্রোক্তি। তো এই ধরনের আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স বলে থাকি। তারপরে আরেকটি এক্সাম্পল দেখুন, বেশ ভালো রান্না হয়েছে। ধরুন খেতে গিয়ে দেখলেন নুন একদম বেশি আর জ্বলে গিয়েছে। আচ্ছা, এই সেন্টেন্সটি আমরা কখন বলি আমরা নিশ্চয়ই জানি। তো এই ধরনের আমরা সেন্টেন্স বলি, খুবই ভালো হয়েছে, খুব মিষ্টি হয়েছে, ভালো হয়েছে রান্না। তো আসলে কিন্তু রান্নায় নুনই নেই। ঠিক আছে? তো এই ধরনের আমরা বাঁকা সেন্টেন্স গুলি বলে থাকি। তারপরে পুনরুক্তবাস। তো এখানে আমরা জানি পুনঃ মানে হলো আবার। আবার মানে একটা কথা আবার বলা হয়, কিন্তু দ্বিতীয়বার বলার সময় সেই কথার মানে একটু বদলে যায় বা তার উপরে নতুন কোনো মন্তব্য যোগ হয়। যেমন প্রথমে বললেন খেয়েছি, আবার বললেন খেয়েছি, মানে পেট ভরেনি। কেউ জিজ্ঞাসা করলো যে তুমি খেয়েছো, তখন আমরা বললাম যে আমি খেয়েছি খেয়েছি। আবার এই যে খেয়েছি খেয়েছি দুবার আমি বললাম, দ্বিতীয়বার যখন আমি খেয়েছি বললাম, তখন আমি এটি বুঝাতে চাইছি যে আমি ভালো করে খেতে পারিনি বা আমার পেট ভরেনি। ঠিক আছে? তো সেই কথাই বলা হয়েছে। অর্থাৎ পুনরুক্ত বাসদ আমরা দুবার উচ্চারণ করব একই শব্দ বা একই বাক্য, কিন্তু দুবার উচ্চারণ করার ফলে এই যে দুটি শব্দ বা দুটি বাক্যের সেম সেম অর্থ থাকবে না, একটু চেঞ্জ হবে। ঠিক আছে? সেই কথাই বলা হয়েছে। একটি এক্সাম্পল দেখুন, বৃষ্টি পড়ে, পড়ে মানে গুড়ি গুড়ি। এখানে প্রথমে বললেন বৃষ্টি পড়ে, তারপরে আবার বললেন পড়ে মানে গুড়ি গুড়ি। মানে প্রথম কথাটাকে ব্যঙ্গে দিয়ে পরিষ্কার করে দিলেন যে এটা মুষলধারে না, খুব ধীরে ধীরে পড়ছে। এই যে দ্বিতীয়বার যখন আমরা বললাম যে বৃষ্টি পড়ে পড়ে, তখন এই দ্বিতীয় পড়ে মানে আমি এটি বুঝাতে চাইছি যে খুব কম পড়ছে। ঠিক আছে? তারপরে খোকা খেয়েছে, খেয়েছে মানে পেট ভরেনি। এই যে প্রথমে খেয়েছে বলা হয়েছে, তখন নরমালি বলা হয়েছে, কিন্তু আবার যখন বলা হয়েছে খেয়েছে, তার মানে আসলে পেট ভরেনি। তো বা পেট ভরেছে। তো এই ধরনের কোনো কিছু বোঝানোর জন্য আমরা একটি শব্দকে বা একটি বাক্যকে আমরা দ্বিতীয়বার ব্যবহার করতে পারি এবং এটিকে আমরা বলি পুনরুক্ত বাস। ঠিক আছে? তারপরে
ফর্মুলা। আচ্ছা, এগুলোকে আপনারা মনে রাখবেন কিভাবে? অলংকার মানে হলো সাজানো, অর্থাৎ বাক্যগুলিকে আমরা যে সাজাই সেই সাজানোকেই আমরা অলংকার বলি। এবং অলংকার দুই প্রকারের, শব্দ অলংকার এবং অর্থ অলংকার। যেখানে আমরা শব্দগুলোকে সাজাই সেটিকে আমরা শব্দ অলংকার বলি, এবং যেখানে আমরা অর্থগুলিকে সাজাই সেগুলোকে আমরা অর্থ অলংকার বলি। শব্দ অলংকার আবার পাঁচ প্রকারের। প্রথমটি হলো অনুপ্রাস। অনু মানে হলো অনুকরণ করা। তো যেখানে আমরা একটি শব্দ বা একটি বর্ণ বা একটি বর্ণগুচ্ছা বারবার আনবো এবং বাক্যটিকে আমরা সুন্দর করবো, সাজাবো, সেটি হবে অনুপ্রাস। তারপরে হলো যমক। যমকটি আমরা মনে রাখবো এইভাবে, যমক মানে হলো চমক। তো একটি বাক্যের মধ্যে দুটি শব্দ আমরা ব্যবহার করব, সেম সেম শব্দ থাকবে, কিন্তু এই শব্দগুলির অর্থ কিন্তু আলাদা থাকবে, অর্থাৎ একটি শব্দের আলাদা অর্থ থাকবে, অন্য শব্দটির আলাদা অর্থ থাকবে। একটি শব্দই আমরা ব্যবহার করব, যেমন শোনা এবং শোনা। প্রথমটি হলো ম্যাটেরিয়ালস এবং দ্বিতীয় শোনা হলো প্রিয় মানুষ। তারপরে হলো স্ল্যাশ। তো স্ল্যাশটি আমরা মনে রাখবো শেষ, অর্থাৎ যমকের চমকের শেষ পর্যায়ে। তো এখানে কি হয় যে একটি মাত্র শব্দ ব্যবহার করব, কিন্তু এই একটি শব্দের দু তিনটি অর্থ থাকবে। তারপরে বক্রোক্তি। বক্র মানে হলো বাঁকা, যেখানে আমরা বাঁকাভাবে বলি, যেমন তুমি খুবই সুন্দর, তার মানে হলো তুমি খুবই খালো। তো এই ধরনের আমরা বাক্য বলে থাকি। তারপরে হলো পুনরুক্তি বাস। তো পুনরুক্তি মানে পুনঃ মানে হলো আবার, অর্থাৎ একটি শব্দকে আমরা আবার উচ্চারণ করব, কিন্তু প্রথমটির যে অর্থ থাকবে দ্বিতীয় শব্দটির অর্থ এর থেকে বেশি কোনো কিছু বুঝাবে, অন্য কোনো মন্তব্য বুঝাবে, না হলে প্রথম শব্দ থেকে আরো কম কিছু বুঝাবে, এইভাবে বুঝাবে। যেমন হলো করো, আমি বললাম যে আমি লিখেছি, লিখেছি তার মানে কি আমি হয়তো লেখা শেষ করে দিয়েছি, বা আমি কম লিখেছি। এগুলো আমি বোঝানোর জন্য এই পুনরুক্ত বাস আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তারপরে অনুপ্রাসের প্রকারভেদ। প্রথমে আমরা দেখলাম যে অলংকার দুই প্রকার, শব্দ অলংকার এবং অর্থ অলংকার। তারপরে শব্দ অলংকার আরো পাঁচ প্রকারের পেলাম। প্রথমটি হলো অনুপ্রাস, এবং অনুপ্রাসের আবার পাঁচটি প্রকার রয়েছে। তো এগুলো আবার এই নামের সাথে কাজের মিল রয়েছে। তো আপনারা এই নামগুলো ভালো করে বুঝে নিলে বাকিগুলো অটোমেটিক মনে থেকে যাবে, ঠিক আছে। তো দেখুন, প্রথমটি হলো শেখানুপ্রাস। শেখা হলো শুরুতে মিল, অর্থাৎ আমরা যে অনেক সময় বলি যে শেখো শেখো, কাজটা সেরে ফেলো সেরে ফেলো, মানে কি শেখো। তো শেখো মানে হলো শুরু বা আদি। তো এখানে কি হয়, যেখানে আমরা দেখেছিলাম যে পুকুর পাড়ে পেঁপে, তো প্রথমে যেখানে প থাকবে, অর্থাৎ প, ফ, ব, যেগুলোই থাকুক, যে কোনো বর্ণ বা বর্ণগুচ্ছা প্রথমে যদি থাকে তাহলে সেটিকে আমরা শেখানুপ্রাস বলি। তারপরে এখানে এক্সাম্পল দেখুন, মামা মাছ মেরে মজা পেল। এখানে ম বারবার এসেছে, কিন্তু প্রথমে এসেছে। ম প্রথমে এসেছে, তারপরে আবার ম, তারপরে আবার ম, তারপরে আবার ম, প্রথমে এসেছে, এজন্য সেটাকে আমরা বলি শেখানুপ্রাস। তারপরে আরেকটি এক্সাম্পল দেখুন, বাবা বাজারে বেগুন নিল। এখানে ব, তারপর ব, আবার ব, কিন্তু শব্দের প্রথমে এসেছে, সেটাকে আমরা শেখানুপ্রাস বলি। শেখো শেখো আমরা এটিকে মনে রাখবো। তারপরে অন্ত্যানুপ্রাস। আচ্ছা, অন্ত মানে কি? অন্ত মানে হলো শেষ। অন্ত মানে হলো শেষ। তো অন্ত মানে হলো শেষ, অর্থাৎ এখানে শেষে মিল থাকবে। তো এখানে কষ্টের কোনো কিছু নেই, আপনারা শুধু শব্দগুলি মনে রাখলেন, অটোমেটিক এগুলা আপনাদের মনে থাকে যাবে। মানে এই অনুপ্রাসে শব্দগুলো শেষে যে অক্ষর বা ধ্বনি থাকে সেটা বারবার একই রকম হয়। এক্সাম্পল দেখুন, জল পড়ে জ্বর জ্বর, পাতা নড়ে তর তর। এখানে জ্বর জ্বর এগুলা শেষে, এই যে বাক্যাংশ রয়েছে এই বাক্যাংশের শেষে রয়েছে এবং এই বাক্যাংশের শেষে রয়েছে। তো জ্বর জ্বর এবং তর তর এখানে মিল রয়েছে, ঠিক আছে। তো এখানে শেষে মিল থাকার কারণে আমি এটাকে বলতে পারি অন্তানুপ্রাস, ঠিক আছে। তারপরে বৃত্তানুপ্রাস। বৃত্ত মানে কি? বৃত্ত মানে গোল। তো এটাকে আমরা বৃত্ত বলি, এবং বৃত্ত মানে কি? এই যে সেন্টার, মানে মিডিল। বৃত্ত মানে কি? আমরা মনে রাখবো যে মিডিল, অর্থাৎ এখানে মিডিলে মিল থাকবে, শব্দ হোক বা বর্ণ হোক বা বর্ণগুচ্ছ হোক, মিডিলে মিল থাকবে, ঠিক আছে। এক্সাম্পল দেখুন, কাঁঠালের কাঁঠালি গন্ধ। এই যে ট মিডিলে রয়েছে, এখানে মিডিলে রয়েছে, এখানে মিডিলে রয়েছে, এই যে মিডিলে থাকার কারণে আমরা সেটাকে বলছি বৃত্তানুপ্রাস। তারপরে শ্রুতানুপ্রাস। শ্রুত মানে হলো শোনা, মানে এই অনুপ্রাসে অক্ষরগুলো দেখতে একই নাও হতে পারে, কিন্তু শুনতে একই রকম লাগে। এক্সাম্পল দেখুন, ষষ্ঠী পূজায় শঙ্খ বাজে। এখানে মূর্ধন্য ষ রয়েছে, মূর্ধন্য ষ রয়েছে, কিন্তু এখানে তালিব ষ রয়েছে। আসলে এগুলা শুনতে সমান সমান মনে হয়, কিন্তু আসলে এগুলো সেম নয়। মূর্ধন্য ষ এবং তালিব ষ আলাদা আলাদা, কিন্তু এগুলোর উচ্চারণ প্রায় সেম সেম। এই কথাই বলা হয়েছে যে আমাদের শুনতে যেমন সেম সেম লাগে, শুনতে যেন মজা লাগে। তো সেই ধরনের যদি কোনো বাক্য থাকে তাহলে সেটিকে আমরা বলতে পারি শ্রুতানুপ্রাস। তারপরে সেকানুপ্রাস। তো সেকা মানে আমরা সবাই নিশ্চয় জানি যে সেকা মানে হলো দুকা। তো এই দুকা থেকে আপনারা মনে রাখবেন যে কৌশল বা চতুরতা, এখানে চতুরতা করা হয়। এখানে একই অক্ষর বা শব্দকে এমন ভাবে সাজানো হয় যে পড়তে মজা লাগে, কিন্তু মানে বুঝতে একটু গুড় লাগে। যেমন উল্টো করে বলা, একই অক্ষরকে নানা জায়গায় বসানো। এক্সাম্পলটি দেখুন, কাক কাকে কাকে, মানে কাক কাকে ডাকছে। এখানে যে এই যে শব্দ সেম সেম শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু প্রতিটি শব্দ আলাদা আলাদা, অর্থাৎ দুকা দিচ্ছে, এজন্য আমরা বলি এটাকে সেকানুপ্রাস, ঠিক আছে। তারপরে আরেকটা এক্সাম্পল দেখুন, চাচা চা চায়, চাচি চা দে। তারপরে শুরুতে মিল থাকলে শেখানুপ্রাস। মামা মাছ মেরে, এই যে মা মা এসেছে। শেষে মিল থাকলে অন্তানুপ্রাস। জ্বর জ্বর তর তর। মাঝে মিল থাকলে বৃত্তানুপ্রাস। কাঁঠাল, এই যে ট রয়েছে, আবার এখানে ট রয়েছে।
শুনতে মিল থাকলে শ্রুত্যনুপ্রাস, যষ্টি এই যে মূর্ধন্য এবং তালিবস্যের মিল রয়েছে। কৌশলী দাজ, সেকানুপ্রাস, কাকে কাকে, এখানে যে একই শব্দের বিভিন্ন ধরনের অর্থ রয়েছে, এই যে দুকা দিচ্ছে সেটিকে আমরা বলছি সেকানুপ্রাস, ঠিক আছে। তারপরে অর্থ অলংকার, অর্থ মানে হলো মিনিং এবং অলংকার মানে হলো সাজানো, অর্থাৎ যেখানে আমরা অর্থর দিককে সাজাই সেটিকে আমরা বলি অর্থ অলংকার। শব্দ অলংকার যেখানে শুনতে মজা ছিল, অর্থ অলংকারে মজা হলো বুঝতে, মানে কথাটা শুনবে তারপর একটু থামবে, ওহ আসলে এটা কি, ওই কথাই ছিল। তো আমরা কথার মূল কথা একটি থাকে এবং এটির অর্থ আরেক রকমের হয়ে যায়। তো সেই ধরনের কথাটার যে মজা রয়েছে সেটি আমরা অর্থ অলংকারে পেয়ে থাকি, ঠিক আছে। অর্থের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের রূপ দেখি, বিভিন্ন ধরনের আমরা ঢং দেখি, ঠিক আছে। তো শব্দ অলংকারের এইভাবে কয়েকটি প্রকার রয়েছে। তো এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যেগুলো প্রকার রয়েছে, যেগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এগুলো সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। তো প্রথমটি দেখুন, উপমা, সোজাসুজি তুলনা। এই যে আমরা তুলনা করি করিম বাঘের মতো, সে সিংহের মতো, এইভাবে যে আমরা তুলনা করি এটিকে আমরা বলি উপমা। উপমা মানে হলো সোজাসুজি তুলনা, মানে একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিসের মিল খুঁজে বের করা বা বলা। যেমন ধরুন, কাউকে দেখে বললেন মুখখানা চাঁদের মতো, অর্থাৎ চাঁদের মতো তোমার মুখ। এখানে কিন্তু সে সত্যি চাঁদ না, কিন্তু চাঁদের সাথে আমরা তুলনা করেছি। তো এটিকে আমরা বলি উপমা। উপমা চেনার উপায়, আচ্ছা এই শব্দগুলি আপনারা মনে রাখবেন, কারণ এরপরে আপনারা যখন রূপক পাবেন তখন এইগুলির মধ্যে কনফিউজ হয়ে যাবেন। তো এই শব্দগুলো যেই বাক্যের মধ্যে আমরা পাবো সেটিকে আমরা উপমা বলবো। তো মতো, সমান, প্রায়, সাদৃশ, এই শব্দগুলো বাক্যে থাকলে এটিকে আমরা উপমা বলতে পারি। যেমন সে সিংহের মতো, এখানে মতো রয়েছে, ঠিক আছে। উদাহরণ দেখুন, মেয়েটি ফুলের মতো সুন্দর, এখানে মতো রয়েছে এবং আমি এটিকে সোজা তুলনা করছি, মেয়েটি ফুলের মতো সুন্দর। আরেকটি উদাহরণ দেখুন, বৃষ্টি পড়েছে যেন মুক্তার জোরে, তো যেন শব্দটিও থাকে। তো এটি আপনারা মনে রাখবেন যে এই শব্দগুলোর সাথে যেনকে অ্যাড করে দিবেন, ঠিক আছে। যেন অ্যাড করে দিবেন। তারপরে রূপক, উপমা এবং রূপকের মধ্যে আমরা অনেকটা কনফিউজ হয়ে যাই। তো আমি যখন আগের সময় পড়তাম তখন অনেকটা কনফিউজ হয়ে যেতাম। তো আজকে আমরা উপমা এবং রূপকের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি সহজ ভাষায় আলোচনা করার চেষ্টা করব। তো দেখুন, উপমা যেমন মনে করো আমি বললাম নদীর মতো জীবন বয়ে চলছে, তো এখানে আমি মতো যেহেতু ব্যবহার করে দিয়েছি সুতরাং সেটি হবে উপমা। এবং আমি যদি বলি জীবন নদী বয়ে চলছে, তো এখানে আমি কি করছি, দুটিকে এক বানিয়ে দিয়েছি। অর্থাৎ জীবন নদী মানে কি, জীবন এবং নদী এই দুটি আলাদা নয়, এটিকে আমি অভেদ কল্পনা করে দিয়েছি। অর্থাৎ মানে এই দুটিকে আমি আলাদা করতেই পারবো না। জীবন নদী মানে জীবনটাই নদী। এবং এর আগেও আমি বলেছিলাম যে জীবনের নদীর মতো জীবন বয়ে চলছে, অর্থাৎ নদীর মতো জীবন, অর্থাৎ নদী আলাদা এবং জীবন আলাদা। এখানে আমি বলছি জীবন নদী বয়ে চলছে, মানে কি জীবনকেই নদী বানিয়ে দিয়েছি। এই যে একটু পার্থক্য, অর্থাৎ মানে এখানে একটি দুটি জিনিসকেই আমরা এক বানিয়ে দিই এবং সেখানে আলাদা আলাদা থাকে এবং মধ্যে মতো, সাদৃশ, যেন এই ধরনের শব্দ থাকে, কিন্তু এখানে কোনো শব্দ থাকে না এবং দুটি শব্দ এক করে ফেলি আমরা। তো এটি হলো রূপক, একেই অপর বলে চেনানো। রূপক মানে হলো উপমার চেয়ে একটু জোরালো তুলনা। উপমায় আমরা বলতাম মুখ চাঁদের মতো, মানে মুখ আলাদা এবং চাঁদ আলাদা, কিন্তু রূপক বলে মুখই যেন চাঁদ নয় বরং মুখ চাঁদ বলে ফেলা। এই যে মুখ চাঁদ আমি বলে দিলাম, এখানে আমি বললাম যে মুখ চাঁদের মতো, মানে কি এখানে মুখ আলাদা চাঁদ আলাদা, চাঁদের মতো মুখ মানে মুখ আলাদা এবং চাঁদ আলাদা। এখানে আমি কিন্তু কি বলছি যে চাঁদ মুখ, মানে কি চাঁদকেই মুখ বলে দিচ্ছি, অর্থাৎ মুখকেই চাঁদ বলে দিচ্ছি, এটিকে এক করে দিয়েছি। তো এটি হলো রূপক। আশা করি বুঝতে পেরেছেন। সামনের দিকে আরো আমি আলোচনা করবো, তখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। মানে এখানে তুলনা করা হচ্ছে না, বরং একটা থেকে আরেকটা অভিন্ন বলে চিহ্নিত করা হয়েছে। যেমন জীবন স্রোত, মানে জীবন স্রোতের মতো না। অর্থাৎ আমি এইভাবে বলতে পারতাম যে স্রোতের মতো আমার জীবন, এই যে মতো আমি ব্যবহার করে দিলাম, তো সেখানে আমার উপমা হতো, আমি ডিরেক্ট তুলনা করলাম। কিন্তু এখানে বলা হয়েছে যে জীবন স্রোত, মানে জীবনকেই স্রোত বানিয়ে দেওয়া হচ্ছে বা স্রোতকেই জীবন বানিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ এই দুটিকে আমরা আলাদাই করতে পারি না, জীবন স্রোত, ঠিক আছে। তো একই শব্দ মনে হচ্ছে। তো এই ধরনের আমাদের তুলনাকে আমরা বলি যে রূপক। জীবনকে স্রোত বলে দেওয়া, এটি চেনার উপায় কি, যে এখানে মতো, সমান, সাদৃশ এগুলো শব্দ থাকবে না, সরাসরি অভেদ বোঝানো হয়। আরেকটা এক্সাম্পল দেখুন, হাসির ফুল ফুটলো তার মুখে। এখানে এই সেন্টেন্সটি আমরা উপমার ক্ষেত্রে বলতে পারি যে ফুলের মতো তার হাসি, এই যে মতো আমি ব্যবহার করে দিলাম, তো ফুলের মতো হাসি, কিন্তু এইভাবে আমি এখানে বলিনি হাসি ফুল, অর্থাৎ হাসিকেই ফুল বানিয়ে দিয়েছি এবং ফুলকেই হাসি বানিয়ে দিয়েছি। হাসির ফুল ফুটলো তার মুখে, এই দুটি শব্দকে আমরা এক করে দিয়েছি, অভেদ কল্পনা করে দিয়েছি। তো এই ধরনের অভেদ কল্পনাকে আমরা বলি রূপক। তারপরে বিরুদ্ধাবাস, বিরোধ মানে কি, উল্টা। তো বিরোধ মানে আমরা যদি উল্টা জেনে নেই, আবাস মানে হলো কথা, অর্থাৎ উল্টা কথা। বিরোধ মানে হলো উল্টা আর আবাস মানে হলো কথা, মানে যে কথায় দুটি উল্টা বা বিপরীত জিনিসকে একসাথে বসানো হয় সেটিকেই আমরা বিরুদ্ধাবাস বলি। এক্সাম্পল দেখুন, মধুর বিষ, মধুর তো মিষ্টি, আবার বিষ মানে হলো তেতু, এই দুটি উল্টা জিনিসকে একসাথে জুড়ে ফেলা, এই খেলাটাকে আমরা বিরুদ্ধাবাস বলি। এ সুখের মাঝে দুঃখ লুকিয়ে আছে, এই যে সুখ এবং দুঃখ একসাথে,
একে অপরের উল্টা এবং একসাথে আমরা এক বাক্যতে নিয়ে এসেছি, এটিকে আমরা বলি বিরোধাভাস। ঠিক আছে, তো আমরা মনে রাখবো যে বিরোধ মানে হলো উল্টা এবং আভাস মানে হলো কথা, অর্থাৎ বিরোধ আভাস হলো অর্থাৎ বিরোধী কথা। তারপরে আরেকটি এক্সাম্পল দেখুন, ভালো মন্দ মিলিয়ে এই জীবন। এই যে ভালো একটি এবং মন্দ একে অপরের উল্টা। তারপরে অতিশয়োক্তি, অতি মানে কি অতিরিক্ত, তো অতিশয়োক্তি মানে কি বাড়িয়ে বলা। অতি মানে হলো বেশি, শয় মানে হলো শয়ন বা অবস্থা, মানে মাত্রার বেশি বাড়িয়ে বলা। এক্সাম্পলটি দেখুন, হাঁটলে মাটি কাঁপে। আসলে কি হাঁটলে মাটি কাঁপে? তো এটি হলো অতিশয়োক্তি, অর্থাৎ অতিরিক্ত বাড়িয়ে বলা। তারপরে সাগর শুকিয়ে যায় যদি এক ফোঁটা চোখের জল পড়ে, অর্থাৎ এই যে চোখের জল যেটি রয়েছে সেটি পড়া মানে কি একটি সাগরের জল শুকিয়ে যাওয়া, অর্থাৎ এই যে আমাদের চোখ থেকে পানি পড়লো, সেই পানি পড়ার মানেটা হলো যেন একটি সাগর শুকিয়ে গেল, অর্থাৎ সাগর থেকে সেই পানিগুলা ঝরে গেল। তো এখানে এই যে কথাগুলা অতিরিক্ত বাড়িয়ে বলা। ঠিক আছে, তারপরে এক পা বাড়ালেই আকাশ ছোঁয়া যায়। এই যে এক পা বাড়ালে, আসলে এক পা বাড়ালে কি আমরা আকাশ ছুঁতে পারি? তো এই যে অতিরিক্ত বাড়িয়ে বলা। তারপরে হলো উৎপ্রেক্ষা, মনে মনে ভেবে নেওয়া। এখানে কবি বা বক্তা নিজের মনের কল্পনা দিয়ে কোনো জিনিসকে মনে মনে এমন ভাবে ভেবে নিন যে তিনি বলেন মনে মনে বুধ হলো, যেন এই ধরনের কথা দিয়ে, অর্থাৎ আমরা অনেক সময় বলি যে বুধ হলো, আমার মনে হয়, এই ধরনের বাক্য যে বলি, এই কথা বলা হয়েছে যে উৎপ্রেক্ষা। এক্সাম্পল দেখুন, মেঘ দেখে মনে হলো যেন পাহাড়। এই যে মনে হলো কথাটা আছে, সেটাই হলো উৎপ্রেক্ষার চাবিকাঠি। দূরে মেঘ দেখে মনে হয় যেন নীল পাহাড়। এই যে মনে হয়, বোধ হয়, ধরে নেই, এই ধরনের শব্দগুলা বা এই ধরনের বাক্যগুলা থাকে। তো এইগুলাকে আমরা বলি উৎপ্রেক্ষা। তারপরে ফর্মুলা, উপমা বলতে আমরা এই যে ডিরেক্ট যেটি তুলনা করে দিই, সে সিংহের মতো, এটি ডিরেক্ট তুলনা। রূপক মানে কি এই যে দুটি শব্দকে আমরা এক করে দিই, যেমন জীবন পথ, জীবনকেই পথ বানিয়ে দিয়েছি বা পথকেই আমরা জীবন বানিয়ে দিয়েছি, অর্থাৎ এই দুটি শব্দ আমরা আলাদা করতেই পারি না। ঠিক আছে, তারপরে উল্টো জিনিস একসাথে বিরোধাভাস, বাড়িয়ে বলা অতিশয়োক্তি, মনে মনে ভেবে নেওয়া উৎপ্রেক্ষা। তারপরে উপমা এবং রূপকের মধ্যে পার্থক্য আসলে আমরা বুঝে নিয়েছি, এখানে আবার ডিটেলস বলা হয়েছে। উপমা মানে হলো সোজাসুজি তুলনা, এখানে দুটি জিনিস থাকে, একটি হলো যাকে তুলনা করছি, আরেকটি থাকে যার সাথে তুলনা করা হচ্ছে। এই দুটো জিনিস আলাদা আলাদা থাকে, এদেরকে মেশানো হয় না। আর তুলনা করার সময় মতো, সমান, যেন, প্রায়, এই ধরনের শব্দ থাকে। যেমন ওর মুখটা চাঁদের মতো সুন্দর। এখানে অনেকটি এক্সাম্পল ব্যবহার করা হয়েছে, তো এগুলো আপনারা দেখে নিতে পারেন। আমি পিডিএফটি গ্রুপে দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা পড়ে নিতে পারেন। দ্বিতীয়টি হলো রূপক। রূপক মানে হলো একটাকে আরেকটা বলে ফেলা। এখানেও তুলনা করা হয়, কিন্তু মতো সমান ব্যবহার না করে সরাসরি এটাকে আরেকটা বলে দেওয়া হয়, মানে দুটো জিনিসকে আলাদা না রেখে এক করে ফেলি আমরা। এক্সাম্পল দেখুন, ওর চাঁদ মুখটা দেখো। আমরা যদি উপমা বলতাম তাহলে এইভাবে বলতাম যে ওর চাঁদের মতো মুখটা দেখো, কিন্তু এইভাবে না বলে আমি বলছি যে ওর চাঁদ মুখটা দেখো, অর্থাৎ চাঁদের সাথে মুখটা মিলে দিয়েছি, অর্থাৎ এই দুটিকে আমরা আলাদা করতেই পারবো না, একসাথে মিশে দিয়েছি। তো এটিকে আমরা বলি রূপক। আরেকটি এক্সাম্পল দেখুন, জীবন নদী বয়ে চলে। এই যে জীবন এবং নদী, নদীর মতো জীবন বয়ে চলে, এইভাবে আমরা যদি বলি তাহলে উপমা হবে। কিন্তু আমরা বলছি যে জীবন নদী বয়ে চলে, মানে জীবন এবং নদীকে এক করে দিয়েছি। ঠিক আছে, তারপরে আচ্ছা, এগুলাকে চিনার উপায়। উপমা চিনবেন, দেখবেন যে মত, যেন, সমান, সাদৃশ ইত্যাদি শব্দ থাকবে। এবং রূপক আমরা চিনবো কিভাবে? দেখবো যে মত, সাদৃশ এই ধরনের শব্দগুলা নেই এবং দুটি শব্দকে এক করে দেওয়া হয়েছে, এই ধরনের যদি বাক্যতে থাকে তাহলে আমরা সেটিকে রূপক বলবো। তারপরে উপমার ভিতরে চারটি জিনিস থাকে, এই যে আমরা তুলনা করি, যেমন করিম বাঘের মতো, এই বাক্যটির মধ্যে চারটি জিনিস থাকে। এখানে একটি আমরা বাক্য ধরে নিচ্ছি এবং এই বাক্যের মধ্যে যে চারটি জিনিস রয়েছে সেটি এখানে প্রমাণ করব। তো দেখুন, মুখ চাঁদের মতো সুন্দর, এখানে এটি হলো আমাদের উদাহরণ। এই বাক্যের ভিতরে লুকিয়ে আছে চারটি জিনিস। উপমেয়, যাকে তুলনা করা হয়, অর্থাৎ যাকে আমরা তুলনা করি তাকে আমরা উপমেয় বলি। যেমন এখানে আমরা মুখকে তুলনা করছি চাঁদের সাথে, তো এখানে মুখটি হবে উপমেয়। ঠিক আছে, তারপরে উপমান, অর্থাৎ আমরা যার সাথে তুলনা করি, যেমন এখানে আমরা চাঁদের সাথে তুলনা করছি, সুতরাং উপমান হবে চাঁদ। ঠিক আছে, তারপরে সাধারণ ধর্ম, এখানে এই যে দুটি জিনিসের মধ্যে আমরা তুলনা করলাম, এই দুটির মধ্যে সাধারণ একটি ধর্ম থাকবে, যেমন সুন্দর, কালো, পাওয়ারফুল ইত্যাদি থাকবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর শব্দটি হলো সুন্দর শব্দটি দুটি শব্দকে বুঝিয়েছে, যে মুখ যেমন সুন্দর, চাঁদ তেমনই সুন্দর। ঠিক আছে, তো এখানে হলো সাধারণ ধর্ম হলো সুন্দর। তারপরে বাচক শব্দ, যে শব্দগুলোর মাধ্যমে আমরা তুলনা করে থাকি, মতো, সাদৃশ, এই ধরনের শব্দগুলোকে আমরা বলি বাচক শব্দ। ঠিক আছে, তারপরে আচ্ছা, এখানে এগুলোকে সংক্ষেপে লেখা হয়েছে। যাই হোক, প্রিয় শিক্ষকরা, আজকের ক্লাসটি আমাদের এখানেই সমাপ্ত হচ্ছে। আপনারা যারা আমাদের আগের ক্লাসগুলি দেখেননি, আমাদের এই ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নিতে পারেন। এবং যদি আজকের ভিডিওটি আমাদের সত্যিকারই ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি আপনাদের প্রত্যেক বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। এই বলে আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। থ্যাংকস টু অল টিচার্স।